পার্ট 5-এর আচ্ছা, সো কোশ্চেনটা তো দেখা যাচ্ছে, রাইট? আমাদের এখানে আমরা লাস্ট ল্যাবে কি করেছিলাম? আমাদের লাস্ট ল্যাবে হচ্ছে গিয়ে বেসিক টেবিল করেছিলাম, ওইখানে কিছু র্যান্ডম নাম্বার দিয়েছিলাম, রাইট? ওইগুলিকে একটু পার্সেন্টেজে বের করলাম, এই এই কাজগুলি করেছিলাম, ঠিক তো? সো আমাদের আজকের ল্যাবটায় হচ্ছে গিয়ে সেকেন্ড কোশ্চেন যেটা, ওইটার মধ্যে আমাদের বলেছে, আমরা তো তখন আমাদের কিন্তু এই টেবিলটা দেওয়া ছিল, আমরা জাস্ট এই টেবিলটা কপি করে নিয়ে এটার উপরেই কাজ করেছিলাম, ইফ ইউ রিমেম্বার, রাইট? এই জিনিসটা আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? জি স্যার। ওকে, গ্রেট। সো আমাদের এখনের যেটা হচ্ছে, এইটা একটা ইমেজ হিসেবে দেওয়া আছে, এই পুরো টেবিলটাকে আমাদের রিক্রিয়েট করতে হবে, ঠিক আছে? সো এটা পুরাটা আমাদের মানে স্ক্র্যাচ থেকে শুরু করা লাগবে। তো আমি মোটামুটি টাইম যাতে বেশি না লাগে এই জন্যে ইনিশিয়ালি কিছু জিনিস করে রেখেছিলাম। আচ্ছা, এখন আমরা যদি একটু টেবিলটা দেখি, আমাদের টেবিলটার মধ্যে বর্ডারগুলি, ও আরেকটা জিনিস হচ্ছে কি, আমি লাস্ট দিন আপনাদের কিসে দেখিয়েছিলাম? মাইক্রোসফট এক্সেলে দেখিয়েছিলাম না? আজকের ল্যাবটা আমি ওই গুগল শিটে দেখানোর চেষ্টা করছি, যাতে আপনারা দুইটারই ফ্লেভার পান এবং জানেন যে দুইটাই কিভাবে কাজ করে, ঠিক আছে? মোরলেস মেজরিটি জিনিসপত্রই সেম, হয়তো দুই একটা জিনিস হচ্ছে গিয়ে একটু এদিক সেদিক আর কি। আচ্ছা, সো আমাদের এখানে যেটা হচ্ছে, আমরা এই টেবিলটা ক্রিয়েট করলাম, এই টেবিলটার মধ্যে আমাদের প্রথমে কি বলেছে, আমাদের টেবিলটার যে ক্রিয়েট দ্য টেবিল হেডার, কলাম হেডার গেল, ব্যাকগ্রাউন্ড কালার দিব এবং মার্জ করা দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। সো আমাদের ইনিশিয়ালি কি করতে হবে টেবিলটার জন্যে, আমাদের এই টেবিলটার যে হেডারগুলি আছে, এগুলির হেডারগুলি দেখেন আপনি, এখানে কিন্তু আমাদের শুধুমাত্র সাইড ওয়াইজ মার্জিং না, আমরা যেমন লাস্ট ল্যাবে দেখেছিলাম না, ওই যে ইউজার ইনফরমেশনে এই যে এই হেডারটা আমরা মার্জ করে ফেলেছিলাম না, এটা কিন্তু আমরা কি করেছিলাম, হরাইজেন্টালি মার্জিং করেছিলাম। তো আমাদের এখানে আজকেরটা রিকোয়ারমেন্টটা হচ্ছে কি হরাইজেন্টালি মার্জিং থাকবে, যেটা ইউজার ইনফরমেশন জায়গা। আবার দেখেন এই যে সিএসসি 101 ইমেইল অ্যাড্রেস এবং ইউজার ইনফরমেশন, সো ইউজার ইনফরমেশন এবং ইমেইল অ্যাড্রেস এটা কিন্তু দুইটা ডিফারেন্ট রোতে আমাদের, ঠিক আছে? কিন্তু সিএসসি 101 এটা কিন্তু আমরা একসাথে মার্জ করে ফেলেছি, মার্জ করে একসাথে দেখাচ্ছি, সেটাই দেখি আমরা কিভাবে করব। সো আমাদের যদি ইউজার ইনফরমেশনটা এখান থেকে করি, আচ্ছা এটাকে আমি, সো এই টেবিলটা যদি আমি মার্জ করি তাহলে আমি কি করব, এখান থেকে পিক করে ফার্স্ট নেম থেকে শুরু করে ইমেইল পর্যন্ত, এটার মার্জিন কতটুকু ছিল, ফার্স্ট নেম থেকে শুরু করে ইমেইল পর্যন্ত, ঠিক আছে? সো আমরা যদি এখানে পিক করি, এটাকে আমি মার্জ করতে হলে কীভাবে করব, এই যে এখানে দেখেন আইকনগুলি দেখেছেন, আইকনগুলি একটু খেয়াল রাখবেন, হ্যাঁ? আইকনগুলির মধ্যে হচ্ছে কি হোভার করলে আপনাকে দেখাই দিবে যে কোন আইকনটার কাজ কি। সো এখানে যখন আমরা করছি, এখানে লেখা হচ্ছে না মার্জ সেল, পাশের অ্যারোটা দিলে আমাদের ডিফারেন্ট ওয়েতে মার্জ দেখাবে। সো এখানে আমরা কি করব, ইউজার ইনফরমেশনটা কি মার্জ ভার্টিক্যালি করব না হরাইজন্টালি করব? নাকি হরাইজন্টালি। নাকি মার্জ অল দিব? মার্জ অল দিলে কি হবে? আচ্ছা, এই এক্সাম্পলটা আমি একটু আগে একটু দেখাইনি, ঠিক আছে? আমার এখানে ধরেন আমরা যদি এইভাবে সিলেক্ট করি, দেখেন আমাদের কিন্তু সাইড ওয়াইজ, সো হরাইজন্টালি ডিফল্ট ভার্টিক্যালিটা ডিসেবল হয়ে আছে, শুধু মার্জ হরাইজন্টাল এবং মার্জ অল আছে। সো যেহেতু আমরা হরাইজন্টালি সিলেক্ট করেছি, মার্জ অল দিলে শুধু এতটুকুই হবে, অন্য কিছু হবে না, ঠিক আছে? আবার যদি আমরা ভার্টিক্যালি দিতাম তাহলে কি করতাম, ভার্টিক্যালি দিয়ে এই দেখেন এখন হচ্ছে কিন্তু ভার্টিক্যালি আর মার্জ অল এই দুইটাই অ্যাক্টিভ আছে, হরাইজন্টালি কিন্তু অফ। সো আমরা যদি ভার্টিক্যালি দেই, ভার্টিক্যালি, আবার যদি পাশের কলামে আবার মার্জ অল দেই, তাহলে কিন্তু ভার্টিক্যালি মার্জ অল হচ্ছে, ঠিক আছে? আর এখন মার্জ অলের আরেকটা পারপাস আছে, মার্জ অলের পারপাস কোনটা, এই যে আমি যদি এখন ধরেন
হরাইজেন্টালিও সিলেক্ট করি আবার ভার্টিক্যালিও সিলেক্ট করি, ঠিক আছে? এখানে দেখেন আমি কয়েকটা রো ভার্টিক্যালি মানে কয়েকটা রো সিলেক্ট করেছি এবং কয়েকটা কলাম সিলেক্ট করেছি, ঠিক না? সো এখানে দেখেন এখন যদি দেই, এখানে আমাদের এটা মার্জ ভার্টিক্যালি হতে পারে, এটা মার্জ হরাইজেন্টালিও হতে পারে, অথবা মার্জ অল হতে পারে। কিন্তু আমরা যদি মার্জ ভার্টিক্যালি দেই, কোন কলামটা ভার্টিক্যালি আমার হবে মার্জ হবে বলতে পারেন কেউ? এখানে তো আমি ই এফ জি এইচ আই, সো আমি যখন যদি মার্জ ভার্টিক্যালি দেই, আমার কোন কোন পোর্শনগুলি আমাদের মার্জ ভার্টিক্যালি হয়ে যাবে বলেন তো? কেউ একজন? স্যার সবগুলো কলামই হবে না? মার্জ ভার্টিক্যালি দিলে না, তখন কিন্তু সবগুলি হবে না, কারণ সবগুলি হতে হলে আমার মার্জ হরাইজেন্টালিও যেতে হবে, মার্জ ভার্টিক্যালিও আসতে হবে, তাহলে না সবগুলি। কারণ এখানে কি আমি শুধু একটা কোনো রো অথবা একটা কোনো কলাম সিলেক্ট করেছি? না, এখানে আমি কলামও সিলেক্ট করেছি আবার রো সিলেক্ট করেছি, রাইট? সো আমি যদি এখন মার্জ ভার্টিক্যালি দিই, সবসময় মনে রাখবেন আপনি যেই পোর্শনটা সিলেক্ট করছেন সেটার যে টপ রাইট কর্নার ওইখান থেকেই শুরু হবে। আমি যদি এখন মার্জ ভার্টিক্যালি দিই, সো আমার শুধুমাত্র এই ফার্স্ট যে কলামটা এইটা আমার মার্জ হবে। আবার যদি হরাইজেন্টালি দেই, তাহলে 20 নাম্বার রোটা হরাইজেন্টালি মার্জ হবে, অন্যগুলি কিন্তু হবে না। সো আমাদের এখন যেটা করতে হবে যে আমাদের, আচ্ছা সরি, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি। আমি যখন মার্জ ভার্টিক্যালি দিব, আমার এই পোর্শনটা কোথায় আছে? টপে আছে না? মানে টপ লেফটে আছে তো, রাইট? টপ লেফট সাইডে যখন থাকবে, তখন এটার পার্সপেক্টিভে আমার ভার্টিক্যালি কোনগুলি? ইও ভার্টিক্যালি, এফও ভার্টিক্যালি, জিও ভার্টিক্যালি, এইচও ভার্টিক্যালি, ঠিক আছে? সো আমি যখন দিব তখন কি হবে? এই পোর্শনগুলি শুধু ভার্টিক্যালি মার্জ হচ্ছে, ও কিন্তু ইন্ডিভিজুয়াল কলাম আলাদা আলাদা, ঠিক কি না? আমি যদি এখন এই যে এটাকে দিই, ইয়েস স্যার। এটাকে দেই, তাহলে কি হবে? তখন এটা হচ্ছে কি আমাকে বলছে যে মার্জ করতে পারতেছি না, কেন? কারণ অলরেডি এটা ভার্টিক্যালি মার্জ করা আছে, ঠিক না? এখন আমি দেখি যে আমার এখন কোনো কিছুই মার্জ করা নেই, শুধুমাত্র হরাইজেন্টালি দিব। তাহলে হরাইজেন্টালি দিলে কি কি হবে বলেন তো? বলবেন নাকি কেউ একজন? স্যার রোগুলো আলাদা হয়ে যাবে। রোগুলি আলাদা হয়ে গেলে কি হবে? রোগুলি আলাদা হয়ে যাবে বলতে কি বোঝান? একটু বলেন, সমস্যা নেই, বলেন যেটাই হবে ওইটাকে আমরা ফিক্স আউট করবো, কিন্তু না বললে কনফিউশন তো ক্লিয়ার হবে না, বলে ফেলেন। মানে স্যার হরাইজন্টালি মার্চ করলে না, হ্যাঁ হরাইজেন্টালি মার্চ করলে, রাইট। তাহলে রোগুলো আলাদা হবে, মানে আলাদা থাকবে কিন্তু মানে কলাম আর কি একটাই। রাইট, তখন হয়ে যাবে যে 20 নাম্বার রোটা ই থেকে আই পর্যন্ত মার্জ হয়ে যাবে, তারপর 21টা হয়ে যাবে, দেখছেন? 20, 21 এগুলি। কিন্তু এটাকে আমার তো এখন পুরোটাকে আমি চাচ্ছিলাম মার্জ করতে, আমি যেই পোর্শনটা সিলেক্ট করেছিলাম পুরোটাকেই চাচ্ছি। তা আবার এটাকেও যদি মার্জ করতে যাই, আমাদের কী দিতে হবে? ভার্টিক্যালি। কিন্তু তখন আর ভার্টিক্যালি নিবে না, কারণ অলরেডি আমরা হরাইজন্টালি এই পোর্শনটাকে মার্জ করে দিয়েছি। ওই জায়গাতেই আমাদের মার্জ অলের কাজটা হয়। এই যে এখন দেখেন, আমি যখন মার্জ অল দিব তখন কি হবে জানেন? এই পুরাটা একটা সেল হিসাবে কাউন্ট হবে, এই পুরা এই রোগুলি সেলগুলি সরি এই রোগুলি এবং কলামগুলি সবগুলি একসাথে হয়ে একটা সেল হয়ে যাবে। এই যে দেখেন, এখন দেখেন এগুলি সব একটা একটা ইন্ডিভিজুয়াল সেল, রাইট? আবার এদিকেও সেল, কিন্তু এটা পুরাটা একটা সেল। সো মার্জ অলটা বোঝা গেছে, মার্জ অলের কাজটা? ইয়েস স্যার। সো আমরা এখন হচ্ছে গিয়ে প্রথমত হেডারটা ইউজার ইনফরমেশনটা, এখানে কী ছিল? ইউজার ইনফরমেশন ফার্স্ট থেকে ইমেল অ্যাড্রেস পর্যন্ত মার্জ করবে, তো এটাকে আগে মার্জ করাই দিই। এটা মার্জ করলে মার্জ হরাইজন্টালি। তারপরে এগুলির জন্য আমি কি করব?
আচ্ছা, এই যে আমি সিলেক্ট করলাম, এই সিলেক্টটি কি আপনারা করতে পারছেন? আপনারা কিন্তু নিজেদের উইন্ডোতে ওপেন করে নিতে পারেন এটা। আমি কিন্তু ওই যে ল্যাব ওয়ানের যে এক্সেল ফাইলটা দিয়েছিলাম না, আপনাদের সাথে শেয়ার করেছিলাম ডিসকর্ডে, ওইটাতেই করছি। সো আপনারা চাইলে এই টেবিলটা আপাতত কপি করেও নিজেদের একটা গুগল শিটে ইউজ করতে পারেন, ট্রাই করতে পারেন। আচ্ছা, সো এখানে কি করছি আমি দেখেন, আমরা তো সবসময় শিখেছিলাম যে রোগুলি এভাবে সিলেক্ট করতে পারি, তাই না? কলাম বা রো যেভাবেই হোক করতে পারি। কিন্তু আমি এই কলামটা সিলেক্ট করলাম, আবার এই কলামটা সিলেক্ট করতে গেলে তো এটা আনসিলেক্ট হয়ে যাচ্ছে। সো আমি সবগুলি কিভাবে করব? এগুলি করার সময় যেটা করতে পারি আমরা, আমাদের কিবোর্ডে কন্ট্রোল বাটন আছে না, যাদের উইন্ডোজ পিসি তাদের জন্য কন্ট্রোল, আর যাদের ধরেন যদি ম্যাক ইউজ করে থাকেন সেই ক্ষেত্রে কমান্ড, এই দুইটা বাটন, ঠিক আছে? উইন্ডোজের জন্য কন্ট্রোল বাটন যেটা, ওইটা প্রেস করে আমরা যদি সিলেক্ট করতে থাকি, এটা ধরেন এই কলামটা সিলেক্ট করবো, এইটা করলাম, তারপরে একটা গ্যাপ দিয়ে আবার করলাম, আবার এই কলামটা করলাম, আমি কিন্তু ওই কন্ট্রোল বাটনটা ক্লিক করে রাখছি। এখন আমি যতগুলি করছি দেখেন সবগুলি কিন্তু নিজের মতো করে আমার সিলেক্ট হতে থাকতেছে। এখন এই সবগুলির মধ্যে যদি আমি কিছু করতে চাই সেটা আমি করতে পারবো। অ্যান্ড এই জিনিসটা দেখানোর রিজন কি, এই দেখেন আমাদের এখানে এখানে কি বলতেছে, এই দুইটা মিলায় একটা সেল হয়ে গেছে না, ব্র্যাক ইউআইডিটা। সো এরা কি করছে, ভার্টিক্যালি মার্জ করছে, রাইট? তো আমার তো এখন হচ্ছে সিএসি 110, এটাকে একবার মার্জ করলাম, এখানে যাব ভার্টিক্যালি মার্জ করবো, আবার এটাকে ধরবো, আবার কি করব, ভার্টিক্যালি মার্জ করবো, প্রত্যেকটার জন্য আবার সিলেক্ট করবো, মার্জ করবো, সিলেক্ট করবো, মার্জ করবো। এটা না করে হোয়াট আই ক্যান ডু, আমি এই পোর্শন দুইটার সিলেক্ট করলাম। দেখেন আমি কিন্তু কমান্ডটা বা কন্ট্রোলটা টিপ দিয়ে এই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি যদি এখন ভার্টিক্যালি মার্জ করতে চাই, সেটা কি পসিবল? একটু দেখি তো। না, এটা করা যাবে না এটার ক্ষেত্রে, তাহলে আমাদের ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করতে হবে। সো এই দুইটাকে আমরা সিলেক্ট করে করে আমাদের দিয়ে দিতে হবে। আচ্ছা, এটা গেল আমাদের মার্জিংটা হয়ে গেল। আমাদের এখন এখানে একটা কালার দিতে হবে, ইউজার নেমটা ব্লু, বাকিটা গ্রিন দিয়ে দিতে বলছে কোশ্চেনে, তাই না? সো ইউজার নেমটাকে আমি এখানে কালার কোনটা সিলেক্ট করব, কালারের এখানে দেখেন দুইটা আছে কিন্তু, একটা হচ্ছে গিয়ে টেক্সট কালার আর একটা হচ্ছে গিয়ে ফিল কালার। সো আমরা যখন ফন্টকে কালার করতে যাই তখন আমরা কোনটা সিলেক্ট করি? টেক্সট কালার। ফন্টকে করতে গেলে টেক্সট কালার, আর সেলকে করতে গেলে ফিল কালার যেটা, সেটা ফিল দিয়ে। কালার। সো এটাকে আমরা ব্লু কালার করে দিলাম। এখন দেখি আমি যদি এখন ওইটাকে তো ব্লু কালার করে দিলাম, আমি যদি এখন এইগুলিকে সিলেক্ট করি আলাদা আলাদা করে, আমার কিন্তু প্রত্যেকটা ধরে ধরে এখন আর কি করা লাগবে না, কালার দেওয়া লাগবে না। আমি প্রথমে সবগুলি সিলেক্ট করে নিলাম, এরপরে কালার করে দিলাম। নাইলে আমার কি করা লাগতো, আমার এটাকে ধরা লাগতো, এটাকে গ্রিন দেওয়া লাগতো, আবার এটাকে ধরা লাগতো, আবার এটাকে গ্রিন দেওয়া লাগতো, প্রত্যেকটা আলাদা আলাদা করে দেওয়া লাগতো না? সো আবার আমি হচ্ছে কি একবার এটা সিলেক্টও করতে পারতেছি না, একবারে সিলেক্ট করতে গেলে এই উপরটা সহ সিলেক্ট হয়ে যাবে। এখন যদি আমি গ্রিন দিই তাহলে কি হবে, আমার ইউজার ইনফরমেশনের পোর্শনটাও গ্রিন হয়ে যাবে। সো বেটার হচ্ছে গিয়ে আমি এই যে কন্ট্রোল বা কমান্ড ক্লিক করে জাস্ট সেলগুলিকে আগে সিলেক্ট করে নিলাম, এরপরে আমি হচ্ছে গিয়ে গ্রিন কালারটা দিয়ে দিলাম। তাহলে কি হলো, এখন গ্রিন কালার হয়ে গেল না একবারে, আমার বারবার এটাকে দেওয়া লাগছে না। ঠিক আছে, সো ফার ইজি। ইয়েস স্যার। কেউ যদি কোনো একটা পয়েন্টে না বুঝেন ইমিডিয়েটলি আমাকে বললেন, তাহলে আমি হয়তো যদি ওই মোমেন্টেই বোঝানো হয় আমি বুঝাই দিব, নাহলে আমি একটু পরে আগায় গিয়ে তারপর আমি বুঝাই দিব। কিন্তু অবশ্যই বললেন, কারণ ফাইনালের মিডে তো দেখছেন যে যা ল্যাবে করি একদম সিমিলার টাইপের জিনিসপত্রই আসে। সো আমরা ল্যাবে যা করবো ফাইনালেও কিন্তু, ল্যাবের ফাইনালেও কিন্তু এক্স্যাক্টলি তাই আসবে, এই এক্সেলের এইসব অ্যাক্টিভিটিসগুলি নিয়েই। সো তখন দেখা যাবে যে
আপনাদের জন্য ইজিয়ার হয়ে যাবে যদি এখন খেয়াল করেন। আচ্ছা, স্যার আজকের ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? আমি রেকর্ড দিয়েছি, বাট মাঝে মাঝে রেকর্ডিংটা একটু ফেল করে, এটা একটা সমস্যা। সো যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে আমি শেয়ার করে দিব, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, এরপরে হচ্ছে কি আমাদের সেকেন্ড পোর্শনটা বলেছে পপুলেট ব্র্যাক ইউ আইডি, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ঠিক আছে? সো এখানে আমাদের এই যে ফিল্ডটা যে দেওয়া আছে, আচ্ছা আমি এটাকে আগে একটু ক্লিয়ার করে নিই, পরে আমরা এটাকে। সো আমাদেরকে বলছে যে এখানে পপুলেট উইথ ব্র্যাক ইউ আইডি, ব্র্যাক ইউ আইডিটা দিতে হবে। তারপরে হচ্ছে গিয়ে 10টা কলামের মধ্যে। সো আমি 10টা কলাম দিয়ে দেখাচ্ছি না, আপনারা ওইটা নিজেরা প্র্যাকটিস করে নেবেন। আমরা তো জানি কীভাবে কলামে এক্সটেন্ড করতে হয়, আমরা লাস্ট ক্লাসে শিখেছি না যে একটা সেলে দিলে পরে নিচের কলামগুলিতে কীভাবে একই ভ্যালুটাকে ইনক্রিমেন্ট করে করে নিয়ে যাব, ওটা তো অলরেডি আমরা শিখে ফেলছি। সো এই জিনিসটা আমি আর 10টা কলামে দেখাচ্ছি না, আমি 2টা এক্সাম্পল দিয়েই দেখাচ্ছি। আচ্ছা, সো এখন যেটা হচ্ছে আমাদের এখানে ব্র্যাক ইউ আইডিটা করতে হবে, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম দেওয়া লাগবে। কোর্সের নাম দেওয়া আছে অলরেডি, সেগুলিতে কি করা লাগবে, এই কোর্সগুলিতে মার্ক দেওয়া লাগবে, ঠিক আছে? সো আমরা আগে ফার্স্ট নেম কী কী, ব্র্যাক ইউ আইডি গেল ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, সিএসসি এত কলাম ফর 10 স্টুডেন্টস। আচ্ছা, সো এখানে আমি অলরেডি মার্ক দিয়ে রেখেছি, ঠিক আছে? এখানে মার্ক আর এই পোর্শনটা করে রেখেছি। সো এটা গেল। তারপরের পোর্শনে কি বলছে, আমাদের অ্যালাইসটা ক্রিয়েট করতে হবে। সো অ্যালাইস কোন কলামটা, লাস্ট নেমের পরের যে কলামটা সেইটা। সো অ্যালাইসের কাজটা কি হবে বলেন তো? অ্যালাইসটা দেখে আপনারা কি বুঝতেছেন? কোশ্চেনটা পরে একজন একটু আমাকে বলেন। সো অ্যালাইসের বেসিক্যালি একটা ফরম্যাটে যাবে, যেখানে হচ্ছে গিয়ে আমরা খেয়াল করে দেখেন এখানে অ্যালাইসের মধ্যে কি বলছে, জে ও ইম্যানুয়েল ও ই, তার মানে কি, সে ফার্স্ট নেমের প্রথম 2টা ক্যারেক্টার নিচ্ছে, মিডল নেমটা নিচ্ছে, তারপরে লাস্ট নেমের লাস্ট 2টা ক্যারেক্টার নিচ্ছে। খেয়াল করে দেখেন আবার নিচেরটার জন্য কিন্তু সেম, এসটি, স্টিভের এসটি, তারপর স্মিথের টিএইচ, আর মাঝখানে হচ্ছে অ্যান্থনি। সো ফরম্যাটটা কি বুঝে গেছে, কি ফরম্যাটে অ্যালাইসটা ক্রিয়েট হবে? এটা হবে হচ্ছে গিয়ে জে ও, তারপরে হচ্ছে গিয়ে ইম্যানুয়েল, তারপর হচ্ছে ওই, ঠিক আছে? এখন আমাদের যখন এই জিনিসটা যদি ক্রিয়েট হয়, এই অ্যালাইসটাকে কি আমি পুল করলে নিচেরটার অ্যালাইস ক্রিয়েট করবে? অটোমেটিক্যালি করবে না তো, নিচেরটার জন্য আমার আবার টাইপ করা লাগবে। এরকম যদি আমার 1000টা রো থাকে তাহলে কি আমি 1000টা টাইপ করা পসিবল? না স্যার, না, এটা তো একটু ডিফিকাল্ট হয়ে যাবে, অনেক টাইম কনজিউমিং হয়ে যাবে। সেটার জন্যই একটা ফরম্যাট আছে, আমরা একটা ফর্মুলা বা একটা ফাংশন আছে, সেই ফাংশনটা আমরা এখন একটু দেখব। এক্সেলের 2টা ফাংশন আছে, একটা হচ্ছে লেফট, আরেকটা হচ্ছে গিয়ে রাইট। আচ্ছা, লেফট বলতে কি বোঝায়? লেফট মানে হচ্ছে আপনি যখন একটা স্ট্রিং দিচ্ছেন, এই স্ট্রিংয়ের লেফট দিয়ে, ঠিক আছে, সরি, লেফট দিয়ে আমি ওই সেলটাকে পিক করব। বলেন কয়টা পিক করবো, 2টা, 3টা, 4টা? আমি প্রথমে একটা পিক করি। একটা পিক করলে যে দেখেন এখানে কিন্তু এই যে লেখা উঠে আসছে। আবার যদি আমি 2টা পিক করতাম তাহলে এখানে কি 2টা ক্যারেক্টার চলে আসতো। লেফট মানে হচ্ছে গিয়ে আপনার যেই সেলের মধ্যে ভ্যালুটা আছে, হ্যাঁ, এই ভ্যালুটার লেফট সাইড থেকে 2টা নিবে। যদি আমি 3 দিতাম তাহলে 3টা নিবে, ঠিক আছে? আমি এখন 2টা দিলাম, তাহলে আমাদের কি নিল, জো নিয়ে নিল না? সিমিলারলি আমি যদি জন লিখতাম এবং আমি যদি জন লিখি এবং আমি যদি এখানে রাইট পিক করি, রাইট, সো রাইটের জন্য আবার সেম সেলটা পিক করলাম, কমা 2,
দেখেন এখান থেকে কি বুঝতে পারলেন আপনারা? মানে লেফট দিলে হচ্ছে লেফট সাইড থেকে 1 2 এভাবে নেয়, আর রাইট দিলে রাইট সাইড থেকে 1 আমাদের 2 এভাবে রাইট, নেয়। আমাদের হচ্ছে কি এক্স্যাক্টলি যে লেফট সাইড, যখন আমি লেফট পিক করব আমার স্ট্রিংয়ের লেফট সাইড থেকে সে কাউন্ট করা শুরু করবে আমি কতগুলি ক্যারেক্টার নিতে বলছি, ঠিক আছে? সো আমি এখানে বলে দিয়েছিলাম 2টা, আমি যদি 4টা বলতাম তাহলে পুরোটাই আসতো, ঠিক আছে? ক্লিয়ার কথা মোটামুটি? ইয়েস স্যার। ওকে। আর আর আমরা লাস্ট ল্যাবে কনক্যাটিনেট শিখেছিলাম, লাস্ট দিন কি আমরা কনক্যাটিনেট পড়েছিলাম? পড়িনি তো। সো কনক্যাটিনেটটা কী কাজ সেটাও একটু বলি। কনক্যাটিনেট জিনিসটা আমাদের এখানে লাগবে। কনক্যাটিনেট মানে কি এটা তো জানি আমরা, যে যে কোনো 2টা জিনিসকে আমরা একসাথে করব। আমরা পাইথনে করেছিলাম না? পাইথনে আমরা কিভাবে করতাম? ওই যে 2টা স্ট্রিংকে অ্যাড করতে হলে আমরা কি করতাম, মনে আছে? না স্যার, ভুলে গেছি। ভুলে গেছেন? হায় হায়। তো তাহলে ফাইনালি কি পাইথনটা একবার রিভাইজ করে ফেলবো? ফাইনাল পরীক্ষায় পাইথনের থেকে একটা পোর্শন দিয়ে দিব, রিভাইজ হয়ে গেল। না 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 স্যার, না স্যার, না স্যার, স্যার মনে পড়বে একটু পরে। মনে পড়বে একটু পরে, স্যার প্লাস দিয়ে অ্যাড করতে হবে। প্লাস দিয়ে অ্যাড করতাম। সোজা কথা 2টা স্ট্রিংকে আমরা একসাথে করার জন্যে যেটা ইউজ করতাম সেটাই। সো এখানে এখানে তো আমরা অলরেডি শিখলাম যে আমি লেফট দিব, ধরেন এখানে 2টা আরেকটা সেল রাখি, দই, জন দই। সো আমি এই 2টাকে একসাথে লিখতে হলে আমি কি করব? কনক্যাটিনেট, ঠিক আছে? এই যে এখানে দেখেন নিচে আপনার এক্সপ্লেনেশনও কিন্তু দেওয়া আছে। এই কনক্যাট মানে হচ্ছে 2টা ভ্যালুকে সে একসাথে করবে, বাট আমাদের এখানে তো কোনো নাম্বার না, রাইট? আমাদের এখানে 2টা স্ট্রিং। সো এই যে দেখেন অ্যাপেন্ড স্ট্রিং টু ওয়ান অ্যানাদার, ডিফারেন্সটা দেখছেন? দুইটার পারপাসই সিমিলার, কিন্তু আবার নট সেম, এক্স্যাক্টলি নট সেম। সো 2টাই জোড়া লায়, কিন্তু একটা হচ্ছে কি নাম্বারের জন্য কাজ করে, একটা হচ্ছে স্ট্রিংয়ের জন্য। এটা যেমন স্ট্রিংয়ের জন্য কাজ করবে না, কিন্তু এটা স্ট্রিং নাম্বার সবার জন্যই কাজ করবে। সো আমরা আপাতত স্ট্রিং নিয়ে কাজ করছি, এটা দেখি। এটা দিয়ে কমা দিয়ে আবার এই পোর্শনটা দিলাম, রাইট? একসাথে হয়ে গেল না? কিন্তু আমাদের এখানে কি হওয়া উচিত ছিল? মাঝখানে একটা স্পেস হওয়া উচিত ছিল না? স্পেসটা আমরা কিভাবে দিব? একজন একটু ব্রেনটা খাটায় ফেলবেন। স্পেস দিতে হলে আমরা কি করব? পাইথনে আমরা কি করতাম? স্পেস দিতে হলে একটা স্ট্রিং 1 প্লাস মাঝখানে একটা কি দিতাম, কোটেশন দিয়ে, ব্ল্যাঙ্ক স্পেস দিয়ে, তারপর প্লাস করে পরের স্ট্রিংটা দিতাম না? জি স্যার। সো সিমিলারলি আমরা এখানেও কি করব? এই যে আমাদের এখানে, ওইখানে আমরা প্লাস ইউজ করতাম, আর এখানে আমরা কি ইউজ করছি? কমা। সো 2 কমার মাঝখানে যদি আমি একটা কোটেশন দিয়ে, এই যে দেখেন আপনাদের যাই করবেন এখানে কিন্তু আপনাদের প্রিভিউটা দিয়ে দিবে সাথে সাথে। আমি যদি বেশি করে স্পেস দেই, প্রিভিউতে কি নিবে? তখন নিবে না, কারণ সে এটাকে ব্ল্যাঙ্ক স্পেস হিসেবে কাউন্ট করবে, ঠিক আছে? কিন্তু আমি যদি এখানে অন্য কিছু লিখে আবার স্পেস দিয়ে লিখতাম অন্য কিছু, সব কিছু কিন্তু প্রিভিউতে দেখাচ্ছে জন স্পেস ক্যারেক্টার, তারপর হচ্ছে গিয়ে কিছু স্ট্রিং, তারপর হচ্ছে গিয়ে আমাদের ডইটা অ্যাড হচ্ছে। সো আমাদের এটাকে স্পেস দিয়ে কনক্যাট করতে হলে কী করতে হবে? একটা ব্ল্যাঙ্ক স্পেস দিয়ে দিব, জন স্পেস ডই, ঠিক আছে? তাহলে আমরা 2টা জিনিস কী কী শিখলাম? 3টা জিনিস শিখলাম। কী কী? একটা হচ্ছে লেফট, যে হচ্ছে গিয়ে প্রথমে স্ট্রিংটা নিবে, কমা 2 দিলাম, তারপরে আবার নিব রাইট, স্ট্রিংটাকে নিব, কমা 2 দিব। এবার আমি এই 2টাকে যদি কনক্যাট করতে চাই সেক্ষেত্রে আমি কি করব? কনক্যাটিনেট, তারপর হচ্ছে এইটা, কমা
এইটা দিব। সো আমরা জিনিসটাকে কি স্প্লিট করতে পারলাম, আবার মার্জ করে ফেলতে পারলাম না? সো আমরা এখন জানি একটা স্ট্রিংকে কিভাবে স্প্লিট করা হয়, আবার জানি যে কিভাবে মার্জ করা হয়। ক্লিয়ার? এখানে তো কোনো সমস্যা নাই এই পর্যন্ত। যদি সমস্যা থাকে বলতে পারেন। আচ্ছা, সো আমাদের এখানে অ্যালাইস ক্রিয়েট করতে গেলে আমাদের অ্যালাইসের জন্য কি করা লাগতো? আমাদের এখানে অ্যালাইস ক্রিয়েট করতে গেলে এখানে জন থেকে ক্যারেক্টার স্প্লিটও করা লাগতো, আবার ডইট থেকেও স্প্লিট করা লাগতো, আর তারপর হচ্ছে ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম একসাথে করে মার্জ করা লাগতো। সো আমরা এটা এখানে গেলে কি করব? এখানে গেলে আমরা প্রথমে কি দিব? লেফট নাকি রাইট নাকি কনক্যাটিনেট? বলেন। লেফট। আমি একটু এল লিখছিলাম দেখে লেফট। আচ্ছা দেখেন, আমাদের প্রথমে কি করতে হবে? আমরা লেফটটা লিখি। লেফটটা দিয়ে আমরা প্রথমে হচ্ছে গিয়ে জনকে স্প্লিট করব। দুইটা ক্যারেক্টার নিলাম, ঠিক আছে? কিন্তু আমাদের এখানে তো আবার রাইটটাকেও লাগবে। সো সেটা আমরা কিভাবে করব? এখানে তো লেফট রাইট একসাথে লেখা যাবে না এইভাবে। যদি আমি এখন রাইটও লিখি তাহলে কি দিব? দই থেকে 2 দিব। এরর দিচ্ছে না? তাহলে কি লেখা যাবে লেফট রাইট আগে? আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা প্রথমে কনক্যাটিনেট ইউজ করব। কনক্যাটিনেটের ভিতরে আমরা কি করব? স্ট্রিং দিব। স্ট্রিং কোনটার জন্য দিব? লেফটের জন্যে। আমরা ওই যে পাইথনে নেস্টেড ইফ লুপ বা নেস্টেড ফর লুপ পড়েছিলাম না? সো এটা হচ্ছে গিয়ে অনেকটা নেস্টেড ফাংশনের মতো, ঠিক আছে? সো কনক্যাটিনেট দিলাম, তারপর হচ্ছে লেফট নিলাম কমা 2, তারপরে আবার কমা দিয়ে রাইট দিব স্ট্রিং কমা 2। সো এখন জন ডই হয়ে গেছে জয়ী। কিন্তু আমাদের তো মিডল নেমটাও লাগবে না মিডল নেমটা? সেক্ষেত্রে আমরা কি করব? মিডল নেম আমরা এখানে মিডল নেমটা দিয়ে দিব, ঠিক আছে? আমাদের এখন মিসিং কি আছে? স্পেসটা দিতে হলে কি করব? এখানে একটা কমা দিয়ে সেমিকোলন দিয়ে স্পেস দিব, আবার এখানে সেমিকোলন বলছি, ডাবল কোটেশন দিয়ে স্পেস দিব, আবার হচ্ছে গিয়ে কমা দিয়ে দিব। অ্যালাইসটা ঠিক আছে? এখন দেখেন, আমি যদি এটাকে জাস্ট পুল করি, স্টিভ অ্যান্থনির জন্য এটা ক্লিয়ার হয়ে গেল না? আমার যদি এরকম 1000 রো থাকে, তাহলে আমি যদি জাস্ট এটাকে ধরে এইভাবে টান দেই, পুরোটা চলে আসবে না? আমি কি বুঝাতে পারছি? এতটুকু বলেন, ক্লিয়ার নাকি প্রবলেম আছে কোনো? অল্প বেশি এনিথিং, খুব সিলি জিনিস থেকে খুব সিরিয়াস জিনিস পর্যন্ত যাই কনফিউশন আছে ক্লিয়ার করে নেন। ক্লিয়ার স্যার। ক্লিয়ার? আমরা কি এখানে বুঝতে পারছি আমরা এখানে কি করছি? প্রথমে কনক্যাটিনেট ফাংশন দিয়েছি। কনক্যাটিনেট ফাংশনের মধ্যে কি হবে? আমাদের স্ট্রিং দিতে হবে। তো এই স্ট্রিংগুলিকে আমরা লেফট নিচ্ছি, তারপর হচ্ছে মিডল নেমটা নিচ্ছি, আবার রাইট লাস্ট নেমের রাইটটা নিচ্ছি। সো এটা তো সবাই স্ট্রিং। এই যে আমরা যখন এখানে স্প্লিট করছিলাম, স্প্লিট করার পরে কি হচ্ছে? এরা স্ট্রিং না? সো ওই স্ট্রিংগুলি বেসিক্যালি আলাদা করে একটা কলামের মধ্যে না লিখে আমরা জাস্ট একসাথেই করে দিয়েছি। ডান? গুড জব। এতটুকু পর্যন্ত বুঝলে কঠিন একটা পোর্শন বুঝে ফেলছেন। আচ্ছা, এরপরেই আসে আমাদের ইমেইল অ্যাড্রেসটা করতে হবে। ইমেইল অ্যাড্রেসটার আমাদের কি বলে দিচ্ছে ফরম্যাটটা?
লোয়ার কেস অফ ফার্স্ট নেম অ্যান্ড অ্যাট দ্য রেট, মানে আমার কোনটা স্যার? কেউ কি কিছু বললেন? না স্যার, কোশ্চেনটা পড়তেছিলাম স্যার। ও আচ্ছা, ওকে। সো আমাদের এখানে কি করতে হবে, লোয়ার কেস অফ ফার্স্ট নেম এবং এই পোর্শনটুকু অ্যাড করে দিতে হবে। সো আমাদের লোয়ার কেস করতে হলে কি করতে হবে, নিশ্চয়ই কোনো একটা ফাংশন আছে। সো এখানে যেমন দেখি জন ডোয়ের জন্য লোয়ার, যদি আমি এটা দিই, ও কিন্তু পুরো স্ট্রিংটাকে লোয়ার কেস করে ফেলছে। ঠিক আছে, বুঝতে পারছেন এই জিনিসটা? আমি কি লোয়ারের ফাংশনটা বুঝাতে পারলাম? যদি বুঝে থাকেন তাহলে আমাকে একটু হেল্প করেন, ইমেলটা ক্রিয়েট করতে একজন হেল্প করেন। ইমেলটা কিভাবে করব ক্রিয়েট? কি লিখবো একজন একটু আইডিয়া দেন। আমাদের এখানে ইমেলটা ক্রিয়েট করতে হলে আমাদের কয়টা কাজ করতে হবে এটা বলেন। এটা কি বুঝতে পারছেন কয়টা কাজ লাগবে এখানে? এখানে ইমেলটা ক্রিয়েট করতে হলে এখানে কয়টা কাজ করতে বলছে এটা বলেন আমাকে। স্যার বলবেন না কেউ? স্যার লোয়ার কেস দিব আর হচ্ছে কি ডোমেইন দিব স্যার। লোয়ার কেস দিবেন আর কি দিবেন? স্যার লোয়ার কেস দিতে হবে আর একটা। এখানে কি কি কাজটা কি কি করতে হবে? আমাদের প্রথম কাজটা বলে দিছে লোয়ার কেস করতে হবে, ফলোড বাই এইটা দিতে হবে। তো লোয়ার কেস কাকে করতে স্যার হবে? এটা তো একটা ডোমেইন না স্যার, এই যে @d.bracu.ac.bd। হ্যাঁ, এটাকে আমরা ডোমেইন হিসাবে না চিন্তা করে লেটস থিঙ্ক অ্যাবাউট এটা একটা স্ট্রিং। তাহলে কি করব? এখানে তো আর ডোমেইন বলে চিন্তা করলে তো আর এক্সেল বুঝবে না। এক্সেল দেখবে এটাকে একটা স্ট্রিং। এই যে আমাদের এটা লেখা হচ্ছে কিভাবে, যে john@g.bracu.ac.bd, তাই না? তো আমরা দুইটা আমাদের এখানে স্ট্রিং কি দুইটা পাচ্ছি না, একটা হচ্ছে গিয়ে ফার্স্ট নেমটা আর একটা পাচ্ছি ওই যে স্ট্রিংটা আমরা দিচ্ছি। তাহলে এই দুইটা স্ট্রিংকে কি একসাথে করতে হবে, সেটার জন্য কি ইউজ করলাম আমরা একটু আগে, কনক্যাটিনেট। সো কনক্যাটিনেট করলে আমাদের কি করতে হবে, প্রথমে দিতে হবে ফার্স্ট নেম আর দিতে হবে কি স্যার এই g.bracu.ac.bd। ঠিক আছে? জি স্যার। সো এইটা যদি আমরা দেই, এখানে তো লেখা হয়ে গেল, কিন্তু এটা কি জনটা কি লোয়ার কেস হলো? আমরা যদি এখন নিচে টানি, স্টিভের জন্য ক্রিয়েট হয়ে যাবে। দেখেন প্রত্যেকটা লাইনের জন্য কিন্তু চলে আসতেছে, কিন্তু এগুলির সামনে কিছু নাই। কেন নাই? এই যে নিচের তিন। স্যার আমার কি আগে লোয়ার কেস লেখা উচিত ছিল? আমাদের কিসের আগে? মানে স্যার আপনি বলেন, এখানে বলেন, এই যে আমি ওপেন করছি স্ক্রিনটা, দেখে বলেন। স্যার কনফিডেন্ট যে লিখছেন স্যার, এর আগে কি স্যার মানে এর আগে কি লোয়ার কেস দেওয়া দরকার ছিল কিনা? আচ্ছা জি স্যার, লোয়ার লিখে তারপরে স্যার লেখা দরকার ছিল কিনা? এখানে আমাদের লোয়ার কেসটা আমাদের কি করতে বলছে, কোনটাকে লোয়ার কেস করতে বলছে এটা আগে একটু চিন্তা করেন। আমাদেরকে বলে দিচ্ছে স্পেসিফিক্যালি ফার্স্ট নেমটাকে লোয়ার কেস করে দিতে। আমি যদি কনক্যাটিনেটের আগে লোয়ার কেস দিতাম, কথার কথা এখানে ধরেন বিডিটা ইন কেস বিডি বড় হাতের হয়, তাহলে আমি যদি এই আগে বাইরে দিয়ে দিতাম তাহলে কি হতো, পুরো জিনিসটা লোয়ার করে ফেলতো না? আপনি যেটা বলতেছেন আমি এটাই দেই। এই যে দেখেন প্রিভিউতে দেখেন পুরো জিনিসটা স্মল লেটার করে ফেলতেছিল না? বাট আমাদের তো এখানে স্পেসিফিকলি বলা নাই যে, আমাদের এখানে তো স্পেসিফিকলি বলা নাই যে লোয়ার কি হবে। আমাদের খালি বলে দিছে যে ফার্স্ট নেমটাকে লোয়ার করবো। সো লেটস ডু থিং যে আমরা লোয়ারটাকে ভিতরে দিয়ে দিই।
তাহলে দেখেন এখন আমাদের ফার্স্ট নেমটা লোয়ার, আর এই পোর্শনটা আমি যা দিছিলাম তাই আছে, এখানে কোনো চেঞ্জেস নেই। এখানে যদি আমি ছোটো হাতের দিই ছোটো হাতের, বড় হাতের দিলে বড় হাতের, এটা এটা আমাদের হেডেক ছিল না, বিকজ ওরা আমাকে স্ট্রিংটা দিয়ে দিছে। সো আমরা কি বুঝতে পারছি যে মানে কেসটা কিভাবে ইউজ করব আমাদের কোশ্চেনের রিকোয়ারমেন্টের উপরে। যদি কোশ্চেনে এরকম বলে দিত যে সব কিছু কনকেটিনেট করে আমাদের ফাইনালি যা আসবে পুরোটা স্মল লেটারেই হবে বা লোয়ার কেসে হবে, তখন আমি হচ্ছে গিয়ে লোয়ারটাকে একদম বাইরে দিয়ে দিতাম, বিকজ আমি রিকোয়ারমেন্টে জানি যে পুরোটাকে আমার লোয়ার করতে হবে। যদি কখনও ভুল করে বড় হাতেরও থাকে তাও আমাদের লোয়ার কেস করে দিতে হবে। সো লোয়ারটা বাইরে দেওয়ার ভিতরে দেওয়ার ডিফারেন্সটা কি বুঝতে পারছি? স্যার স্যার বাইরে দিলে আর কি সবগুলোই লোয়ার কেসে হয়ে যেত। হ্যাঁ, কথার কথা আমার এই পোর্শন যেটা আমরা অ্যাড করছি, এই পোর্শনটা ধরেন আমাদের বড় হাতেরই থাকার কথা, যে কোনো রিজনে আমাদের এটা ধরেন ব্র্যাক ইউটা আমার বড় হাতের থাকার কথা, এটা বড় হাতের থাকার কথা এরকম। আমি যদি এখন বাইরে লোয়ার কেসটা দিতাম তাহলে কি হতো, জন @ব্র্যাক ইউ এটাও লোয়ার কেস হয়ে .ac.bd পুরোটা লোয়ার কেস হয়ে যেত। কিন্তু আমাদের রিকোয়ারমেন্টে আছে যে এই পোর্শনটার মধ্যে ব্র্যাক ইউটা বড় হাতেরই থাকতে হবে, তাহলে কি আমাদের পারপাসটা সার্ভ হতো? লোয়ার কেস বাইরে দিলে তখন হতো না। সো আমাদের কোশ্চেনের উপরে ডিপেন্ড করবে লোয়ার কেসটা আমি ভিতরে দিব কি বাইরে দিব, দুই জায়গায় দেওয়া যাবে, কিন্তু ইট ডিপেন্ডস অন আমাদের রিকোয়ারমেন্টটা কি। সো চেষ্টা করবো যেই রিকোয়ারমেন্টটা যতটুকু বলেছি এখানে যেমন বলেই দিছিল আমাদের লোয়ার কেস নেম, ফার্স্ট নেমটাকে আমাদের লোয়ার কেস করে দিতে হবে ফলোড বাই ওই স্ট্রিংটা। সো আমরা ওইভাবেই করে দিলাম। ঠিক আছে, শেষ? আচ্ছা, এইবার আসি টোটাল মার্ক, এভারেজ মার্ক ফর ইচ অফ দি স্টুডেন্ট। ফর এভারেজ মার্ক ইউ হ্যাভ টু রাউন্ড দ্য রেজাল্ট। আচ্ছা, এভারেজ মার্কের জন্য আমাদের কি করতে হবে, রেজাল্টটাকে রাউন্ড করে দিতে হবে এবং আমাদের টোটাল মার্ক আর এভারেজ মার্ক বের করতে হবে। সো আচ্ছা, আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করছিলাম, এইগুলি শুধু @ব্র্যাক ইউ আছে কেন? স্যার এগুলোর জন্য তো ওই সেলগুলো ফিল আপ করা হয় নাই, ফার্স্ট নেম মিডল নেম। এক্স্যাক্টলি, ফার্স্ট নেমটা ব্ল্যাঙ্ক আছে দেখে শুধু এই পোর্শনটা ফিল আপ হয়েছে, বিকজ এই পোর্শনটা আমাদের কি করা ছিল, স্ট্রিংটা আমাদের দেওয়া ছিল, গিভেন দেওয়া ছিল আমাদের স্ট্রিংটা। আচ্ছা, এখন আমরা টোটালটা তো আমরা জানি কীভাবে বের করতে হয়, টোটাল তো আমরা অলরেডি করেছি, রাইট? টোটালটা করার জন্য কী করতে হয়? অন্য কেউ উত্তর দিবে এটারও ওয়েট করেন না, পারলে সবাই একসাথে উত্তর দেন, আই ডোন্ট মাইন্ড, কিন্তু উত্তর দেন। স্যার ইকুয়াল সাইন দিয়ে সাম লিখে সেলগুলো লিখবো না প্লাস দিয়ে? এক্স্যাক্টলি, ইকুয়াল সাইন দিয়ে আমরা দুইভাবে শিখেছিলাম, দুইটা কাজ করা যেত। একটা হচ্ছে গিয়ে ইকুয়াল দিয়ে এই সেল প্লাস এই সেল প্লাস এই সেল, তাহলে এই তিনটা অ্যাড হয়ে গেল, রাইট? আমার বারবার প্লাস দিয়ে দিয়ে সিলেক্ট করার থেকে আমি যদি ইকুয়ালস দিয়ে, যেটা আমরা করেছিলাম, সাম দিয়ে ফিল আপ করে দিলাম, তাহলে আমাদের কি হলো, আই থেকে কে 6, আই থেকে আই জে কে 6 নাম্বার রোটা। সো এই যে সেলগুলি চলে আসছে। সো আমি যদি এখন একে পুল ডাউন করি, এটা তো মনে আছে যে কীভাবে এটাকে পুল করতেছিলাম, ওই যে ক্লিক করে নিচে নামায় দিলেই সে হচ্ছে ওই একই ফর্মুলা এখানেও ইমপ্লিমেন্ট করে দিচ্ছে i7 থেকে k7 এর জন্য। আচ্ছা, তো সাম গেল। এইবার আসি আমরা এভারেজের জন্য আমরা কি কি করতে হবে। নর্মালি এভারেজের কনসেপ্টে আমরা কি বুঝি, যে যতগুলি মার্ক টোটাল করব ডিভাইড বাই কাউন্ট, তাই না? সাম অফ অল দ্য এলিমেন্ট ডিভাইড বাই কাউন্ট অফ এলিমেন্ট, এটাই তো। সো এখানে আমরা চাইলে আমরা কি করতে পারতাম, এটা দিয়ে ডিভাইড বাই, এখানে 3টা আছে, ডিভাইড বাই 3 দিতে পারতাম না? তাহলে এটা চলে আসতো।
কিন্তু আমাদের আসলে একটা ফাংশনই আছে এক্সেলে, মানে আপনি খালি নাম বলবেন, মেজরিটি ফাংশনস আর দেয়ার, এমন কোনো ফাংশন নাই যে এক্সেলে নাই, মোটামুটি সবই আছে। সো এভারেজের জন্য আমি যদি দিয়ে দেই এই যে i6 থেকে k6 পর্যন্ত যদি সিলেক্ট করি, ঠিক আছে, তাহলে কী হবে, যে i6 থেকে k6 পর্যন্ত সিলেক্ট করলে আমাদের এটার এভারেজটা চলে আসলো, এটাও চলে আসলো। কিন্তু আমাদের একটা জিনিস বলছে যে আমাদের এটাকে রাউন্ড করতে হবে, রাউন্ড আপ করে দিতে হবে। কই জানি, ক্যালকুলেট দ্য টোটাল মার্ক অ্যান্ড এভারেজ মার্ক ফর ইচ অফ দিস, ফর এভারেজ মার্ক ইউ হ্যাভ রাউন্ড দ্য রেজাল্ট। আমাদের রেজাল্টটাকে রাউন্ড করে দিতে হবে। রাউন্ড করে দেওয়া মানে কি, ইন্টিজার বা সলিড নাম্বারে নিয়ে যাওয়া, পয়েন্টসে থাকবে না, তাই না? সো রাউন্ড করতে হলে আপনি একটা জিনিস খেয়াল করছেন আপনারা এতদিনে, যে আপনারা মুখে যে টার্মগুলি ইউজ করছেন সেই টার্মগুলি দিয়ে আমরা আসলে ফাংশনগুলি খুঁজতেছি। এভারেজ বললাম এভারেজ, কনক্যাটিনেট বললাম কনক্যাটিনেট, তারপরে যদি আপনার ওই যে কী বলে সামেশনের জন্য সামেশন। সো সিমিলারলি আমি যদি এখানে এভারেজটা বের করার পরে এটাকে রাউন্ড করে দিই, রাউন্ড করে দিলে কি হবে, এখন কি হলো আমাদের, এটা লাস্টে 0 0 হয়ে গেল না? বাট এটা তো আর এখন কোনো ডেসিমেলের ভ্যালু নেই, এটা তো এখন একটা সলিড নাম্বার হয়ে গেছে, রাউন্ড আপ হয়ে গেল না? সো সিমিলারলি এটাকেও যদি টান দেই এটাও ইয়ে হয়ে যাবে। তারপরে আপনি এখানে ডেসিমেল রাখতে চান কি চান না সেটাও আমরা দেখাইছিলাম। সেটা কীভাবে দেখাইছিলাম, এই যে এখানে ডেসিমেলের ইয়েটা মনে পড়ে, লাস্ট দিন দেখাইছিলাম যে ডেসিমেল চাইলে আমি ডেসিমেলের পরের ভ্যালুগুলি ইনক্রিজ করতে পারি, কমায়ও দিতে পারি। আমি কি বুঝাতে পেরেছি? রাউন্ড এন্ড এভারেজ। স্যার লাস্টের এইটা আরেকবার বলেন না, কোনটা? ডেসিমেলের ভ্যালু। কোনটা? ডেসিমেলের ভ্যালুটা রাউন্ড আপ করাটা নাকি এই যে Yes, এখান থেকে sir. ডেসিমেল কমাই দিলাম বাড়াই দিলাম, কোনটা? হ্যাঁ হ্যাঁ, কমানো বাড়ানোটা। আচ্ছা, সো আমরা এটা কিন্তু লাস্ট দিন এক্সেলে চেক দেখেছিলাম যে ওই যে এই যে এখানের এই যে ভ্যালুগুলি, এগুলিতে আমরা দেখেছিলাম না ডেসিমেলের পরের ভ্যালুগুলি কতগুলি পর্যন্ত আমরা নিব, কয় ডেসিমেল পয়েন্ট পর্যন্ত নিব, 3টা 4টা কয় ডিজিট পর্যন্ত নিব, সেটা আমরা দেখেছিলাম না? সো আমরা যদি এখানে কথার কথা আমরা যদি এটাকে রাউন্ড না করতাম এটাকে, তাহলে আমি যদি ডেসিমেলের পরে আরও ঘর বাড়াই দিতাম তাহলে কী হতো, ভ্যালু থেকে যেত না, অনেকগুলি নাম্বার থেকে যেত, ডেসিমেলের পরে অনেকগুলি ডিজিট হতো। সো ওই ডিজিটটাই বেসিক্যালি কমানোর কাজ হচ্ছে গিয়ে, ওই ডিজিটে আসলে কমায় হচ্ছে এই যে ইনক্রিজ ডেসিমেল প্লেসেস, ডিক্রিজ ডেসিমেল প্লেসেস, ইনক্রিজ ডেসিমেল প্লেসেস। সো আমরা প্রথমে এটাকে রাউন্ডে নিব, রাউন্ডে নেওয়ার পরে তারপর ওই জিরোগুলিকে আমরা বাদ দিয়ে ফেলবো। সো এই দুইটার বাটনের কাজ কি বোঝা গেছে, যে আমি ডেসিমেলের মানে একটা ইন্টিজারের বা একটা ভ্যালুর ডেসিমেলের পরে কয় ডিজিট রাখবো সেটা ডিফাইন করবে, সেটাকে হ্যান্ডেল করতে পারি এই দুইটা বাটন দিয়ে, যে ইনক্রিজ করতে চাইলে ইনক্রিজ, ডিক্রিজ করতে চাইলে ডিক্রিজ। না বুঝলে আবার বলতে পারেন, কোনো সমস্যা নাই। না স্যার, বুঝেছি। আচ্ছা, সো আমাদের এই পর্যন্ত কাজ শেষ। এইবার আসি আমরা কি বলছি, আমাদের ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু, এই যে আমরা এখানে মার্কগুলি সে যে পাচ্ছে এগুলির মধ্যে কোনটা ম্যাক্সিমাম আর কোনটা মিনিমাম সেই ভ্যালুটা আমাদের বের করতে হবে। এখানে তাই বললো, ক্যালকুলেট দ্য ম্যাক্স মার্ক অফ ইচ কোর্স। ম্যাক্স, এই যে আমি ম্যাক্স দিয়েছি, এটা ব্যাকগ্রাউন্ডে কী করতে বলছে, লাইট গ্রিন কালার দিয়ে দিতে বলছে। সো আমরা এটাকে লাইট গ্রিন কালার দিয়ে দিই, ফিলে গিয়ে লাইট গ্রিন কালার দিয়ে দিলাম। সো ম্যাক্স ভ্যালুটাকে কীভাবে বের করব, বেসিক্যালি আমাদের ম্যাক্স আর মিন কীভাবে বের করি, আমরা হচ্ছে যতগুলি নাম্বার থেকে এগুলিকে কম্পেয়ার করি, করার পরে ওইখান থেকে যেটা সবচেয়ে বেশি থাকে ওইটাই ম্যাক্স ভ্যালু, যেটা সবচেয়ে কম থাকে সেটা মিন ভ্যালু। সো ইকুয়ালস টু দিয়ে যদি ম্যাক্স লিখি
চলে আসছে ম্যাক্স। এখন আমি কতটুকুর মধ্যে নিব ভ্যালু, এই যে এই দুইটা ভ্যালুর মধ্যে আমি চেক করব। 97। সো সিমিলারলি পাশেরগুলিতে যদি আমি করতে চাই তাহলে কী করব, এই কর্নারে ধরে এটাকে পুল করে দিলেই পাশেরগুলির জন্য বের হয়ে যাবে। সো এখানে কি দেখছেন যে ম্যাক্স ভ্যালুগুলি কিন্তু তাই, মানে যেটা ম্যাক্স ভ্যালু সেই ভ্যালুটাই কিন্তু এখানে এসে পড়ছে। 80 আর 97-এর মধ্যে 97, 90 আর 95-এর মধ্যে 95, আবার 75 আর 90-র মধ্যে 90। সিমিলারলি মিন ভ্যালুর কাজ কী হবে, সবচেয়ে ছোট যেটা। সো মিন ভ্যালুর জন্য আমরা প্রথমে এগুলির মধ্যে কম্পেয়ার করব এই দুটায়। সো সিএসসি 101-এর মধ্যে মিন ভ্যালু কে পাইছে সবচেয়ে, তারটা চলে আসলো 80, সবচেয়ে মিন ভ্যালু 80। এবং পরের সাবজেক্টগুলির জন্য চাইলে আমি জাস্ট এটাকে ওই যে ক্লিক করে এক্সপ্যান্ড করে দিলাম। বুঝতে পেরেছি? ওইটা আবার কি কালার, এটাকে কি কালার করতে বলছিল, ক্যালকুলেট দ্য মিন মার্কস ফর ইচ কোর্স অ্যান্ড ফিল দ্য ব্যাকগ্রাউন্ড কালার উইথ অরেঞ্জ। সো এটাকে আমি এখন ফিল করে দিই অরেঞ্জ কালার দিয়ে। ঠিক আছে, কোনো আমরা মোটামুটি শেষ এই পোর্শনটা। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, কিছু থাকে, জিজ্ঞেস করতে পারেন। তারপরে আমরা একটা 5 মিনিটের একটা ব্রেক নিয়ে আমরা পরের ল্যাবটা শুরু করে দিব। ফার্স্ট টাইম বেশি নাই, অলরেডি 8টা বেজে গেছে। সো এটা কি স্যার আমাদের বলেন। স্যার আমাদের নেক্সট ল্যাবটা কি অনলাইনে হবে নাকি অফলাইনে হবে? অফলাইনে হবে, এখন পর্যন্ত অফলাইনেই হবে। সো যদি ইন কেস চেঞ্জ হয় ওটা জানাই দেওয়া হবে। জি স্যার। সো এখানে কি আর কোনো কোশ্চেন আছে বা প্রবলেম আছে, কারো কোনো কোয়েরি, এনিথিং যদি থাকে জিজ্ঞেস করতে পারেন। বলেন। স্যার রাউন্ড করব যে, এটা কি আরেকবার দেখানো যাবে? হ্যাঁ অবশ্যই, কেন না। আচ্ছা, রাউন্ড বলতে আমরা কি বুঝি, এখানে আমি আলাদা করে দেখাই তাহলে আরও ইজিয়ার হবে। 82.7 বা 82.8, 82.1, 65.22, তারপরে হচ্ছে গিয়ে 55.98। আচ্ছা এখন বলেন তো আমাকে, এইগুলিকে রাউন্ড আপ করতে বলে, আমরা তো ম্যাথসে রাউন্ড কথাটা শিখেছি না ম্যাথসে, রাউন্ড আপ করাটা। রাউন্ড করার মানে কি, এখানে রাউন্ড করলে আমার ভ্যালুগুলি কী হবে বলেন তো, প্রথমটার জন্য কী হবে? কুইক। ওকে 82। তারপরেরটা আবার, তারপরেরটা কত হবে? তাড়াতাড়ি চারটাই বলে ফেলেন তাড়াতাড়ি। 82, 65, 55. 65, It's 8 o'clock. 55, এটাই তো? আচ্ছা, আমরা ম্যাথসে একটা জিনিস শিখেছিলাম স্কুলে থাকতে, মনে আছে যে 0.5-এর থেকে বেশি হলে বেড়ে যায়, কমে যায়, এই কথাটা কি মনে আছে? স্যার যে ফ্লোর সিলিং ওই ব্যাপারটা। ফ্লোর সিলিং ওই ব্যাপারটা, রাইট। সো আমাদের এখানে যদি এখন হয়ে যায় যে রাউন্ড আপে দিয়ে দেই, আপনি যেই দুইটা বললেন যে 82.8, এটা কি 0.5-এর থেকে বেশি না কম? তো আমরা পাশেরটার মধ্যে করি। ও রাউন্ড আপের মধ্যে আমি আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, এটা হচ্ছে আমরা ওই যে এখান থেকে ডেসিমেল হ্যান্ডেলটা করলাম না, এই যে এগুলির মধ্যে আমরা যে ডেসিমেল বাড়ানো কমানো করলাম না, মনে আছে? এই যে এটা, এই যে 88-এর মধ্যে আমরা ডেসিমেল কমালাম বাড়ালাম না, এটা কি দিয়ে করলাম? এই জায়গায় হ্যান্ডেল করলাম না? ইয়েস স্যার। হ্যাঁ, সো এটাকে আমরা রাউন্ড ফাংশন দিয়ে হ্যান্ডেল করতে পারি। সো আমরা এখন দেখি রাউন্ড ফাংশনটাকে দেখি। আচ্ছা
আচ্ছা, রাউন্ডের মধ্যে যদি যাই, প্রথমে একটা ভ্যালু দিতে হবে। এই যে দেখেন এখানে প্যারামিটার মধ্যে দুইটা প্যারামিটার সে অ্যাকসেপ্ট করে। কি কি করে? একটা হচ্ছে ভ্যালুটা প্রথম প্যারামিটার, তারপর একটা হচ্ছে প্লেসেস। প্লেসেস বলতে কি, যে ডেসিমেলের পরে কতগুলি ডিজিট থাকবে বা কতগুলি প্লেসেস থাকবে। সো আমি যদি এখন এখানে দেই 82.8 আমাদের, এবং প্লেসেস দিয়ে দেই ধরেন 2, তাহলে কি হলো আমাদের এখানে ডেসিমেলের পরে কয় ডিজিট পর্যন্ত নিল? 1 ডিজিট নিল না? যদি 0 করে দিই তাহলে কি হবে? ধরেন এটার মধ্যে আসলে একটু বাড়াই দিই, ধরেন এরকম ডিজিট আছে, ঠিক আছে? এখন আমি রাউন্ডে গিয়ে আমি বলে দিলাম 4, তাহলে কি হচ্ছে এখানে শুধু ডেসিমেলের পরে 4টা ডিজিট নিচ্ছে। খেয়াল করে দেখেন, 4টা ডিজিট নিচ্ছে। আমি যদি এখানে 0 দিয়ে দিই, মানে হচ্ছে ডেসিমেলের পরে কোনো প্লেসেস থাকবে না। তো 0 দিয়ে দিলে রাউন্ড আপ কী হবে এটা বলেন তো? 83 হলো, এটা কি 82 হলো? কেন হলো না 82? কজ 82.8 উইচ ইজ 82.5 এর থেকে বড়, বড় না? Yes, তো sir. এখানে যদি আমি ধরেন 82.8 এর বদলে আমি যদি 82.4 দিতাম, তাহলে কিন্তু আমার ঠিকই 82 আসতো রাউন্ড আপে। ক্লিয়ার? সো রাউন্ডের জন্য আমরা যদি রাউন্ডে যাই, আমাদের হচ্ছে গিয়ে ভ্যালুটা পিক করবো শুধু, ইকুয়ালস টু রাউন্ড। সো এই ফিল্ডটা ক্রিয়েট করবো, কমা 0 ব্র্যাকেট। সো সে সবগুলিকে রাউন্ড আপ করে ফেলছে। আমরা এখানে তাই করলাম, প্রথমে এভারেজ করলাম। এখন এভারেজ করার পরে তো স্বাভাবিকভাবে যে কোনো একটা কিছু এভারেজ করলে ওইটা পয়েন্ট আসতেই পারে, পয়েন্টে ভ্যালুটা আসতেই পারে। সো ওই যে এভারেজ করার পরে যে ভ্যালুটা, ওইটাকে আমরা রাউন্ড করে ফেললাম। ওই জন্য আমরা কি করলাম, রাউন্ডের এখানে এভারেজের বাইরে আমরা রাউন্ডটাকে ইউজ করে, আর এখানে যদি 0 দিয়ে দিই, সো আমাদের এখানে রাউন্ডে কি হয়ে যাবে, সব সময় 0 ডেসিমেল, কোনো প্লেসেস থাকবে না। আমি কি কনফিউজ করে ফেললাম না ক্লিয়ার করতে পারলাম? আমি কি আরেকবার বলবো? Clear, sir. ওকে, সবার ক্লিয়ার? কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন, আবার শুরু করতে পারি এই জায়গাটা, আবার বুঝাইতে পারি রাউন্ডে। বিকজ এই সিলি পয়েন্টগুলি যদি একটু না বুঝেন না, পরে গিয়ে ধরেন ল্যাব 6এও একটু ডিফিকাল্টিস আছে, 7টা আর একটু ডিফিকাল্ট। সো ওইগুলিতে গিয়ে হচ্ছে গিয়ে তখন এই পোর্শন ক্লিয়ার না হলে ওইগুলিতে গিয়ে হয়তো একটু প্রেশার লাগতে পারে। সো কেন আমরা এভারেজের বাইরে রাউন্ডটা করলাম, এভারেজের ভিতরে করলাম না? তারপর হচ্ছে যে কনকেটিনেটটা কেন বাইরে করলাম, লোয়ারটা কেন ভিতরে করলাম, বা লোয়ারটা কেন বাইরে করলাম না? সিচুয়েশন ওয়াইজ যে আমরা যে ডিসিশন মেকটা করলাম, এটা তো আপনারা বুঝতে পারছেন যে কোন সিচুয়েশনে কেন কোনটা করলাম। যে লোয়ারটা আমি কনকেটিনেটের বাইরে কেন দিলাম না, ভিতরে কেন দিলাম, আবার সিমিলারলি রাউন্ডটা এভারেজের বাইরে কেন দিলাম। আগে রাউন্ড করে পরে এভারেজ করলে কি হতো? সো আগে রাউন্ড করে পরে এভারেজ করলে যেটা হয়তো যে এগুলি তো অলরেডি রাউন্ড অবস্থাতেই আছে, রাউন্ডেড আছে না? সো এভারেজ করার পরে আসলে এটা ডেসিমেলে কনভার্ট হচ্ছিল, যেটাকে আমাদের আবার একটা ইন্টিজার ফরম্যাটে বা একটা রাউন্ড আপ ফরম্যাটে সলিড নাম্বারে নিয়ে যাওয়া দরকার ছিল। এই জন্য আমরা এভারেজের বাইরে আমরা রাউন্ডটা ইউজ করেছি। সো রাউন্ডের জন্য দুইটা প্যারামিটার যায়, একটা হচ্ছে ভ্যালু আর একটা হচ্ছে কতগুলি ডেসিমেল প্লেসেস থাকবে। সো ওইখান দিয়ে আমরা হ্যান্ডেল করতে পারবো বাকিটা। ক্লিয়ার? তাইলে আমরা 5 মিনিটের ব্রেক নেই, 8:10-এ আমরা 6টা শুরু করব, ঠিক আছে? ল্যাব 6 শুরু করব। আর ইন দ্য মিন টাইম আপনারা একটু ল্যাব 6টা বের করে ফেলেন, ওইটা বের করে রেডি হন, আমিও ফাইলগুলি একটু রেডি করে ফেলি।